जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जीएस मास्टर क्लास। और आज के আমরা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল যে এসএসসি গ্রুপ সি এন্ড ডি এর মক টেস্ট। ঠিক আছে, তো এটা যেটা আছে এটা হচ্ছে মক টেস্ট নাম্বার 8। এটা হচ্ছে মক টেস্ট নাম্বার 8। তো অলরেডি মক টেস্ট যেটা আছে মক টেস্ট 1 থেকে 7 পর্যন্ত এই চ্যানেলের যে প্লে লিস্ট আছে প্লে লিস্টে সুন্দরভাবে সাজানো আছে, সেখানে গিয়ে দেখতে পারবে। তো অবশ্যই সেটা প্রথমে দেখবে, তারপরে মক টেস্ট নাম্বার 8 দেখবে। ঠিক আছে, তো তাছাড়া আমি মক টেস্ট এই যে মক টেস্টের যে 1 থেকে 7 পর্যন্ত যে ভিডিও লিঙ্ক আছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করি। এবং অবশ্যই এটা বলে রাখি যে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করতে বলবে না। ঠিক আছে, তো প্রথমে চলে আসছি আমরা সেকশন 1 এর দিকে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3টে সেকশন হবে। ঠিক আছে, সেকশন 1, এই সেকশন 1-এ থাকবে বা ফার্স্ট সেকশনে থাকবে জিকে। এই জিকের মধ্যে থাকবে 15টি প্রশ্ন এবং এই 15টি প্রশ্নের মধ্যে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স যা আছে সবই থাকবে। ঠিক আছে, তো চলো শুরু করি। আসছি প্রথম প্রশ্নের দিকে। তাহলে এই প্রথম প্রশ্ন, আচ্ছা আরেকটা বলে রেখেছি, প্রত্যেকটি প্রশ্ন এমনভাবে সাজানো আছে যেগুলো পিওয়াইকিউ। ঠিক আছে, তাহলে এটা এই ভিডিওটা করলে সেখান থেকে পিওয়াইকিউ যেটা আছে এই পিওয়াইকিউ সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো যে প্রত্যেকটা প্রশ্ন কী কী পরীক্ষায় আসছে সেটাও আমি মেনশন করে দিয়েছি। ঠিক আছে, তো সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। যে প্রথম প্রশ্নের দিকে চলে আসছি, এখানে বলা আছে লিপির পাঠোদ্ধার। লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে কী বলা হয়? ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে লিপির যে পাঠোদ্ধার অধ্যয়ন যেটা হয় সেটাকে কী বলা হয়। 4টে অপশান আছে, অ্যাপিগ্রাফি, নিউমিসম্যাটিক্স, প্যালিওগ্রাফি, কোনোটি নয়। ঠিক আছে, তো 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি অ্যাপিগ্রাফি, সেটা হবে অ্যাপিগ্রাফি। ঠিক আছে, নিউমিসম্যাটিক্স হচ্ছে ওই কয়েন কালেক্ট করা, সেটাকে বলে নিউমিসম্যাটিক্স, মানে কয়েন সম্পর্কে যে অধ্যায় সেটাকে বলছে। তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে কি অপশান এ, অপশান এ। তাহলে অপশান এ অ্যাপিগ্রাফি, লিপির পাঠোদ্ধারকে বলা হয় অ্যাপিগ্রাফি। এটা কোন পরীক্ষায় এসছে? এসএসসি সিজিএল 2012, এটা 2012 হবে। ঠিক আছে, 2012। এরপর আসছে 2 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে যে হরপ্পা সভ্যতায় উন্নত জল প্রযুক্তি, এই যে উন্নত জল প্রযুক্তি ব্যবস্থার নিদর্শন পাওয়া যায় কোন সাইটে? ঠিক আছে, তাহলে হরপ্পা সভ্যতায় যে উন্নত জল প্রযুক্তি, যেটাকে ড্রেনেজ সিস্টেম বলছে খুব সুন্দরভাবে, পাওয়া যায় কোথায়? 4টে অপশন আছে, লোথাল, ঠিক আছে, ধোলাবিরা, কোটদিজি, কালেবঙ্গান। তাহলে এক্ষেত্রে এটা এসছে বিপিএসসি 2004 এসছে। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি অপশান বি, ধোলাবিরা। অপশান বি, ধোলাবিরা। ঠিক আছে, আচ্ছা এই যে হরপ্পা সভ্যতা সম্পর্কে যে চ্যাপ্টার ওয়াইজ পিকিউ যেটা আছে, পিকিউ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা একটা ভিডিও বা দুটো ভিডিও পার্ট 1 পার্ট 2-তে আলোচনা করা আছে। তো সেটা দেখে না থাকলে অবশ্যই এই চ্যানেলের প্লে লিস্টে হিস্ট্রি সেকশনে গিয়ে সেটা দেখতে পারো। ঠিক আছে, তো 3 নম্বর প্রশ্ন দিকে আসছি। এখানে বলা আছে যে কর্কট ক্রান্তি রেখা নিম্নের কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয় না? না বলেছে এখানে। ঠিক আছে, তাহলে কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয় না? আমরা জানি যে টোটাল 8টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয় কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ হচ্ছে 23 ডিগ্রি, মানে 23.5 ডিগ্রি, অলমোস্ট 23.5 ডিগ্রি নর্থের কথাটা বলছে। ঠিক আছে, এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার। আর সাউথ যেটা আছে সেটাকে বলা হয় কি ক্যাপ্রিকন বা মকর ক্রান্তি রেখা। ঠিক আছে, তাহলে এই যে কর্কট ক্রান্তি রেখা নিচের কোনটি? তাহলে যেটি হচ্ছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, 3টের মধ্যে দিয়ে যায়, যেটি যায় না সেটি হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে, তাহলে এই যে জিওগ্রাফি সম্পর্কে যে প্রথম একটা পার্ট আমাদের ভিডিও অলরেডি খুব সুন্দর করে ম্যাপ দিয়ে সাজানো আছে, তো সেটি একবার দেখলে বাকি কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করতে পারবে। তো সেটি দেখে না থাকলে সেটি জিওগ্রাফি যে প্লে লিস্ট সেখান থেকে দেখতে পারো। ঠিক আছে, তো এটা এসছে কখন? WBCS মেন্স 2017। ঠিক আছে, তাহলে উড়িষ্যা অপশান ডি সঠিক উত্তর। এরপর আসছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে মুল্লা পেরিয়ার বাঁধ নিয়ে অসন্তোষ। ঠিক আছে, এই অসন্তোষ যেটা আছে এটা কোন দুটি রাজ্যের মধ্যে? তাহলে বাঁধটার নাম কি? মুল্লা পেরিয়ার বাঁধ। তাহলে এই মুল্লা পেরিয়ার বাঁধ যেটা আছে এটা কোন দুটি রাজ্যের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে? তাহলে যেটা সঠিক উত্তর হবে সেটা 4টে অপশনের মধ্যে মহারাষ্ট্র, গুজরাট, ঠিক আছে, তামিলনাড়ু, কেরালা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, রাজস্থান। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি, তামিলনাড়ু ও কেরালা। অপশান বি সঠিক উত্তর। এটাও এসছে WBCS পিলি 2017-তে। ঠিক আছে, 5 নম্বর প্রশ্নতে বলা আছে যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়, ঠিক আছে, পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে উল্লেখ করা হয়েছে? তাহলে একটু আমাদের মনে রাখতে হবে যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে উল্লেখ করা হয়েছে? 36 নম্বর ধারা, 39, 40, 48। ঠিক আছে, 4টে অপশান দেওয়া আছে। তাহলে এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? ঠিক আছে, তাহলে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোনটি? অপশান সি, 40 নম্বর ধারা। এটিও এসছে এসএসসি CHSL 2006। ঠিক আছে, এরপর আসছি 6 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে যে শাসনতন্ত্র, ঠিক আছে, এই শাসনতন্ত্র যেটা আছে এই শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? ঠিক আছে, তাহলে শাসনতন্ত্র সম্পর্কে চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী রাষ্ট্রপতি, লোকসভা, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট। তাহলে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর
কি হবে? তাহলে চারটি অপশনের মধ্যে যে সঠিক উত্তর হবে সেটা হবে কি? সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্ট, অপশান ডি। ঠিক আছে, এটা হচ্ছে WBCS পিলি 2008। এরপরে আসছি 7 নম্বর প্রশ্ন আছে যে তালিকোটার যুদ্ধ। তাহলে এই যে তালিকোটার যুদ্ধ যেটা বলছে, তালিকোটার যুদ্ধ কবে হয়? ঠিক আছে, বা হয় কবে? তাহলে চারটি অপশন দেওয়া আছে, 1565, 1192, 1191, 1526। ঠিক আছে, তাহলে এই যে তালিকোটা আমরা যুদ্ধটা দেখি, তাহলে এই তালিকোটার যুদ্ধটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা কমেন্টে জানাও যে কাদের মধ্যে হয়েছিল। ঠিক আছে, কাদের মধ্যে হয়েছিল? কাদের মধ্যে হয়েছিল? আচ্ছা, কমেন্টে জানার সময় একটা জিনিস লক্ষ্য রাখবে যে তোমরা অবশ্যই জানাবে যে কোন সেকশনের, সেকশন 1 জিকে পার্টের নাকি ইংলিশ পার্টের নাকি কারেন্ট অ্যাফেয়ার্স পার্টের। এরকম অনেকেই কমেন্ট করছো, দেখছি যে 4 নম্বর প্রশ্নের উত্তর এটা বি। তো ওক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে না, তো সেক্ষেত্রে জিকে পার্ট বা ফার্স্ট পার্ট এভাবে মেনশন করে দেবে, ফার্স্ট পার্ট 4 নম্বর প্রশ্ন অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে 4টা অপশন দেওয়া আছে, 1565, 1192। আমরা জানি 1192 যেটা আছে এটা হচ্ছে দ্বিতীয় তরাইনের যুদ্ধ, 1191 হচ্ছে প্রথম তরাইন, আর 1526 যেটা হচ্ছে সেটা আমরা জানি কি প্রথম পানিপথ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কত? 1565। ঠিক আছে, তাহলে অপশান এ, অপশান এ। এরপরে আসছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন শহরটি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত? ঠিক আছে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত নিচের কোন শহরটি? 4টি অপশন দেওয়া আছে, সোলাপুর, কোয়েম্বাটুর, চেন্নাই, মাদুরাই। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? আমরা জানি কোয়েম্বাটুর। ঠিক আছে, কোয়েম্বাটুর। এটা হচ্ছে কি টেক্সটাইল শিল্পে এত বেশি ডেভেলপ হওয়ার জন্য এই দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? কোয়েম্বাটুরকে। তাহলে অপশান বি। এটাও এসছে কখন? WBCS মেন্স 2017। ঠিক আছে, এরপর আসছে 9 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে যে ভারতের কোথায় প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয়? ঠিক আছে, তাহলে ভারতের কোথায় প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয়? 4টি অপশন আছে, নকরে, কানহা, নীলগিরি, পেরিয়ার। তাহলে সঠিক উত্তর কী হবে? নীলগিরি। ঠিক আছে, সঠিক উত্তর হবে নীলগিরি। এবার যদি কত সালে জিজ্ঞাসা করে তাহলে হবে কত? 1986 সালে। ঠিক আছে, 1986 সালে। এটাও এসছে SSC CHSL 2015। এরপর আসছে লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ কে ছিলেন? লোকসভার যে সর্বপ্রথম অধ্যক্ষ কে ছিলেন? ঠিক আছে, তাহলে এই সর্বপ্রথম অধ্যক্ষ জিজ্ঞাসা করেছে। তাহলে 4টা অপশন আছে, হুকুম সিং, GS ধিলন, A আয়াঙ্গার, গণেশ মাবলঙ্কর। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা কি? অপশন ডি, গণেশ মাবলঙ্কর। ঠিক আছে, এটাও এসছে WBCS পিলি 2005। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পূর্বে কী নামে পরিচিত ছিল? অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে আছে, যেটাকে আমরা SBI বলছি, এই SBI এর পূর্ব নাম কী ছিল? ঠিক আছে, সেঞ্চুরিয়ান ব্যাঙ্ক, অপশান এ, ক্যাথলিক সিরিয়ান ব্যাঙ্ক, নাকি ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নাকি ব্যাঙ্ক অফ হিন্দুস্তান। এটি এসছে RRB NTPC 2016 সালে। ঠিক আছে, তাহলে এই যে 11 নম্বর যেটা প্রশ্ন আছে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এই ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর নামকরণ স্টেট ব্যাঙ্ক হয় কত সালে যদি বলে, তাহলে এটা যেটা হবে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? 1955। ঠিক আছে, মনে রাখবে 1955। ঠিক আছে, এরপর আসছে 12 নম্বর প্রশ্ন। এই 12 নম্বর প্রশ্ন বলা আছে যে 2021 সালে হু ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করে? ঠিক আছে, 2021 সালে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করে? 4টি অপশন হচ্ছে, পোলিও, স্মল পক্স, চিকেন পক্স, টিউবারকিউলোসিস অর্থাৎ টিবি। ঠিক আছে, তাহলে এই যে এটার সঠিক উত্তর কী হবে? পোলিও। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে পোলিও, অপশান এ। এটি আছে PSC মিসলেনিয়াস। আচ্ছা, এটা 2021 না, এখানে সালটা একটু ভুল আছে। ঠিক আছে, সালটা দেখে নেবে, 2001 সম্ভবত হবে। ঠিক আছে, তাহলে এরপরে আসছে এখানে টাইপিংয়ে হয়তো সালটা একটু মিস্টেক হয়েছে। ঠিক আছে, তো এটা একটু দেখে নেবে তোমরা। 13 নম্বর প্রশ্ন। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেটা বলা আছে যে তাম্রলিপ্ত যে জাতীয় সরকার ভারত ছাড়ো আন্দোলনের সময় গঠিত হয়, সেই তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? এটাও এসছে WBCS পিলি 2004 সালে। তাহলে সঠিক উত্তর কী হবে? সতীশচন্দ্র সামন্ত। ঠিক আছে, অপশান বি, সতীশচন্দ্র সামন্ত। ঠিক আছে, এরপরে আসছে আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে 14 নম্বর প্রশ্ন যে নিচের কোন ভিটামিনের স্বল্পতায় অর্থাৎ অভাবে, এটা স্বল্পতায় থাকতে পারে বা অভাবেও থাকতে পারে, স্কারবি রোগটি পরিলক্ষিত হয়? তাহলে কোন ভিটামিনের অভাবে হয়? তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটি হবে ভিটামিন সি, ভিটামিন সি।
ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। তাহলে এই ভিটামিন যে সি যেটা আছে, এই ভিটামিন সি এর অভাবে কোলোজেন কমে যায়। ঠিক আছে, একটু বলে দিই, কোলোজেন যেটা আছে সেটা কমে যায় এবং এই কোলোজেনের কমে যাওয়ার ফলেই স্কারবি রোগ হয়। তো তোমরা কমেন্টে জানাবে যে ভিটামিন সি এর যেটা আছে রাসায়নিক নাম কি, ঠিক আছে, কেমিক্যাল নাম কি, ভিটামিন সি এর নাম কি। ঠিক আছে, এরপর আসছে 15 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে গোলামগিরি। তাহলে এই যে গোলামগিরি গ্রন্থটা আছে, এই গোলামগিরি গ্রন্থের লেখককে, একটা বিখ্যাত গ্রন্থ গোলামগিরি, এই গোলামগিরি গ্রন্থের লেখককে বি.আর. আম্বেদকর, সৈয়দ আহমদ খান, আচ্ছা এটা জ্যোতিবা ফুলে আছে, এটা হবে জ্যোতিবা ফুলে, ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে, সরি, জ্যোতিবা ফুলে আর রামমোহন রায়। ঠিক আছে, তো চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা কি জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে কত সালে? 1873 সালে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি যে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কার এই যে টোটাল আউট অফ 45, তাহলে 45টা প্রশ্নের মধ্যে কার স্কোর কত হচ্ছে। ঠিক আছে, মানে কে কত স্কোর করতে পারছো টোটাল 45টার মধ্যে, তো সেটা তোমরা অবশ্যই জানাবে এবং যে প্রশ্নগুলো কমেন্টে করতে বললাম সেগুলো অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে এটা হলো টোটাল 15টা প্রশ্ন জিকে থেকে, তো জিকে কমপ্লিট হলো। ঠিক আছে, এরপরে আসছে ইংলিশ। তাহলে এই যে টোটাল যেটা আছে না ইংলিশ, এই ইংলিশটা আমরা এবারে দেখে নেব। ঠিক আছে, তো ইংলিশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 15টা প্রশ্ন থাকবে, তো সেগুলো থাকবে মিক্স প্রশ্ন। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন দিকে আসছি আমরা। প্রথম প্রশ্নে বলা আছে যে চুজ দ্য সিনোনিম। এই দেখো চুজ দ্য সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ অফ প্রোলিফিক। তাহলে প্রোলিফিক কি? চারটা অপশন দেওয়া আছে, লেজি, প্রোডাক্টিভ, রেয়ার, ইউজফুল। তাহলে প্রোলিফিক সম্পর্কে জানার জন্য আমাদের সবথেকে প্রথম যেটা জানতে হবে যে সিনোনিমে যে প্রোলিফিক দেওয়া আছে, প্রোলিফিকের মিনিং কি। তাহলে প্রোলিফিকের মিনিং কি? তাহলে প্রোলিফিকের মিনিং হচ্ছে প্রোডাক্টিভ। ঠিক আছে, হাইলি প্রোডাক্টিভ। প্রোলিফিক যেটা আছে সেটা হচ্ছে কি হাইলি প্রোডাক্টিভ। তাহলে এই যে প্রোলিফিক আছে, এই প্রোলিফিকের মানে হচ্ছে হাইলি প্রোডাক্টিভ। তাহলে চারটে অপশনের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি সঠিক উত্তর হবে কি অপশন বি, প্রোডাক্টিভ। ঠিক আছে, প্রোডাক্টিভ সিনোনিম বলেছে তাহলে হবে কি প্রোডাক্টিভ। ঠিক আছে, এরপরে আসছে আচ্ছা লেজি মানে তো বলা আছে আনউইলিং টু ওয়ার্ক, রেয়ার মানে তো আমরা জানি আনকমন, আর ইউজফুল মানে বেনিফিশিয়াল। তাহলে কোনটাই হচ্ছে না, তাহলে প্রোডাক্টিভটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, এরপর আসছে 2 নম্বর। তাহলে 2 নম্বরে দেওয়া আছে কি সিনোনিম দেওয়া আছে, এখানে বলা আছে এক্সরবিটেন্ট। ঠিক আছে, তাহলে এই যে এক্সরবিটেন্ট দেওয়া আছে, এক্সরবিটেন্টের মানে কি? এই এক্সরবিটেন্টের মানেই হচ্ছে আনরিজনেবলি হাই। ঠিক আছে, মানে অনেক বেশি, হঠাৎ করে অনেক বেশি বেড়ে যাওয়া, সেটাকে হচ্ছে আনরিজনেবলি। ঠিক আছে, আনরিজনেবলি হাই। আচ্ছা স্পেশালি এটা ইউজ হয় কিসে? প্রাইসের ক্ষেত্রে। ঠিক আছে, প্রাইস বা কস্টের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, তাহলে চারটে অপশন কী আছে? এক্সেসিভ আছে, ফেয়ার আছে। আচ্ছা ফেয়ার মানে তো আমরা জানি রিজনেবল, তাই তো? ফেয়ার মানে আমরা জানি রিজনেবল, লিটল মানে অল্প, নর্মাল মানে তো নর্মাল স্বাভাবিক। তাহলে যেটা হচ্ছে এক্সেসিভ মানে অনেক বেশি বেড়ে যাওয়া, সেটাকে আমরা বলছি কি এক্সরবিটেন্ট, এবং এটা হচ্ছে এর কি সিনোনিম। ঠিক আছে, তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম কি অপশান এ। এরপরে আসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে এখানে। ঠিক আছে, দ্য নিউজ অফ হিজ প্রমোশন, সরি এখানে স্পেস হবে, গেভ এ বিগ টু ড্যাশ হিজ ক্যারিয়ার। ঠিক আছে, তাহলে চারটে অপশান দেওয়া আছে, তাহলে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে পুশ, বুস্ট নাকি ব্লো নাকি পুল। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটু মানেগুলো দেখে নেবো। এই পুশ মানে হচ্ছে প্রেস অর এনকারেজ। ঠিক আছে, মানে কোনো কিছুকে একটু এনকারেজ করা, সেটাকে পুশ বলছি আমরা। কিন্তু বুস্ট মানে যদি দেখি, তাহলে এই বুস্ট মানে হচ্ছে কি ইমপ্রুভমেন্ট অর ইনক্রিজ অর আপলিফ্ট। ইনক্রিজমেন্ট বলা যেতে পারে, সরি আপলিফ্ট বলা যেতে পারে। ঠিক আছে, তার সাথে সাথে আমরা ইনক্রিজ বলতে পারি। ঠিক, তাহলে ইমপ্রুভমেন্টও হয়। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে। আর ব্লো মানে কি? ব্লো মানে তো সেটব্যাক। ঠিক আছে, সেটব্যাক বা পিছনে ঠেলে দেওয়া, আর পুল মানে টানা। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি বুস্ট। মানে কি এই বুস্ট যেটা হচ্ছে গিভ এ বিগ বুস্ট মানে হচ্ছে হেল্প অর ইমপ্রুভ ইন হিজ ক্যারিয়ার এ লট। ঠিক আছে, মানে তার ক্যারিয়ারে বুস্ট হতে অনেক সাহায্য করেছিল। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা কি অপশান বি, বুস্ট। ঠিক আছে, বুস্ট মানে হচ্ছে ইমপ্রুভমেন্ট বা আপলিফ্ট। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অপশান বি। এরপর আসছে 4 নম্বর আবার এসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এক্ষেত্রে বলেছে দ্য ম্যানেজার ইনসিস্টেড ড্যাশ সিং অল দ্য রিপোর্টস বিফোর দ্য মিটিং। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? তাহলে চারটি অপশান আছে, অন, ফর, অ্যাবাউট অ্যান্ড অফ। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি ইন। কারণ কি ইনসিস্টের সাথে যেটা আছে, এই ইনসিস্টের সাথেই আমরা লাগাই কি অলওয়েজ, যেটা হয় ইনসিস্ট অলওয়েজ অনকে ফলো করে, এবং তার সাথে জিরান্ড ইউজ হয়। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি সিং,
তাহলে ইনসিস্ট অন, ঠিক আছে, তাহলে ইনসিস্ট অন। আর ইনসিস্ট অন মানেটা কি হয় একটু বলে রাখি, ইনসিস্ট অন যেটা আছে না, এটা হচ্ছে ডিমান্ড ফার্মলি, মানে শক্তভাবে ডিমান্ড করা, ঠিক আছে, মানে যে হ্যাঁ এটা লাগবেই লাগবে এরকম ডিমান্ড করা, সেটাকে বলছে ডিমান্ড ফার্মলি। তাহলে এক্ষেত্রে যেটা হবে সেটা হবে কি অন, ঠিক আছে, অপশান এ, ঠিক আছে। তাহলে ডিমান্ড করা, ইনসিস্ট অন মানে হচ্ছে ডিমান্ড করা, কিন্তু কীরকম ডিমান্ড করা না, একটু ফার্মলি, একটু জোরালোভাবে ডিমান্ড করা, ঠিক আছে। এরপর আসছে চেঞ্জ দ্য ভয়েস আছে, ঠিক আছে। তাহলে এই চেঞ্জ দ্য ভয়েসটা একটু দেখে নিই। এখানে বলেছে ওয়ান কুড সি হার লাইং অন দ্য ফ্লাওয়ার বেডস। তাহলে এই যে ভয়েস চেঞ্জটা দেওয়া আছে এটা সঠিক উত্তর কী হবে, ঠিক আছে। তাহলে চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি অপশান সি, সি কুড বি সিন লাইং অন ফ্লাওয়ার বেডস, ঠিক আছে, অপশান সি, অপশান সি, ঠিক আছে, অপশান সি, এটা হয়ে যাবে কি সঠিক উত্তর। এরপর আসছি 6 নম্বর। এখানে বলা আছে স্পট দ্য এরর, ঠিক আছে, অর্থাৎ কোথায় ভুল আছে সেটা কি খুঁজে বার করা, ঠিক আছে। এখানে বলেছে অপশান এতে দেওয়া আছে দ্য লিটল বয়, অপশান বি দিয়েছে হ্যাড বিন ওয়েটিং ফর হিজ টার্ন, অ্যান্ড অপশান সি দিয়েছে সিন্স এ লং টাইম, অ্যান্ড অপশান ডি দেওয়া আছে নো এরর, ঠিক আছে। তাহলে চারটি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশান সি, কারণ লং টাইম যেটা আছে না, এই লং টাইমটা হচ্ছে কি পিরিয়ড অফ টাইম, এই লং টাইমটা হচ্ছে কি পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। আর আমরা জানি যে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে কি ইউজ হয়, এ সিন্স ইউজ হয় না, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর ইউজ হয়। আর পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সিন্স ইউজ হয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, ফর হবে। তার এই অপশান সিতে ভুল আছে, অপশান সিতে ভুল আছে, ঠিক আছে। এরপর আসছে 7 নম্বর। এই 7 নম্বরে বলা আছে স্পট দ্য এরর, আবার দিয়েছে স্পট দ্য এরর, ঠিক আছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে কি এ হট অ্যান্ড এ, তারপর দেওয়া আছে এ কোল্ড স্প্রিং, এ বিতে, তারপর সিতে দেওয়া আছে ওয়াজ ফাউন্ড নিয়ার ইচ আদার, অ্যান্ড অপশান ডি নো এরর দিয়েছে। তাহলে এর এক্সপ্লেনেশন আমরা দেখে নিই। তাহলে এর এক্সপ্লেনেশন যদি আমি দেখি, ঠিক আছে, তাহলে এর এক্সপ্লেনেশন কী হবে যে ইউজ, এই যে দেখো দুটো যেটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট আছে হট, একটা সাবজেক্ট আছে কোল্ড, ঠিক আছে। দুটো সাবজেক্টের আগেই কী দেওয়া আছে আর্টিকেল ইউজ হয়েছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেটা নিয়ম যেটা আছে যে যদি দুটো আর্টিকেল জয়েন্ট হয় অ্যান্ড দিয়ে পড়ে, এই যে অ্যান্ড দেওয়া আছে, তাহলে দুটো আর্টিকেল দুটি সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে পরে জয়েন্ট হয়, ঠিক আছে, এবং যদি প্রত্যেকটা সাবজেক্টের আগে আর্টিকেল ইউজ হয়, তাহলে ভার্ব যেটা হবে সেটা হয়ে যাবে কি ওয়্যার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে যেটা আছে এটা ওয়াসের জায়গায় সেটা হয়ে যাবে কি ওয়্যার হয়ে যাবে, ওয়াসের জায়গায় ওয়্যার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওয়াসের জায়গায় ওয়্যার হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে ভুল আছে। কিন্তু আরেকটা ক্ষেত্র আছে, যদি এরকম যদি হয় যে এই আর্টিকেলটা যদি না থাকে, এক্ষেত্রে তাহলে সেটা ওয়াসটা ঠিকই আছে। কারণ কি একটা সাবজেক্ট আছে এবং সেকেন্ড সাবজেক্টের আগে কোনো আর্টিকেল ইউজ হয়নি, তাহলে সেক্ষেত্রে সেটা ওয়াসই থাকবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তখন হয়ে যাবে কি অপশান বিতেও ভুল থাকতে পারে, ঠিক আছে। তাহলে অপশান বি সি দুটো করলে দুটোই ঠিক হবে, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন থেকে আসছে। এক্ষেত্রে 8 নম্বর প্রশ্ন যেটা আছে, এই 8 নম্বর প্রশ্নতে বলা আছে মেলাঙ্কলি। তাহলে এই যে মেলাঙ্কলি অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তাহলে সবথেকে প্রথম আমাদের যেটা জানতে হবে যে কি মেলাঙ্কলি যেটা আছে, এই যে মেলাঙ্কলি, এই মেলাঙ্কলির মিনিংটা কি, ঠিক আছে। তাহলে অ্যান্টোনিয়াম মানে বিপরীত শব্দ বলেছে। তাহলে মেলাঙ্কলি যেটা আছে, মেলাঙ্কলির মানে হচ্ছে যে ডিপ স্যাডনেস, এটাকে বলা হয় কি মেলাঙ্কলি, ঠিক আছে। তাহলে এর অপোজিট কী হবে, স্যাড তো হবে না, মাইজারেবলও হবে না, ডিপ্রেসও হবে না, তিনটার মানে একই রকম হচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে কি জয়ফুল। তাহলে মেলাঙ্কলির মানে হচ্ছে কি ডিপ স্যাডনেস, তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্টোনিয়াম, অপোজিট হয়ে যাবে কি জয়ফুল, ঠিক আছে। এরপর আসছি 9 নম্বর। এখানে বলা হচ্ছে চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ অ্যাফ্লুয়েন্ট। তাহলে অ্যাফ্লুয়েন্ট বলেছে যে অ্যাফ্লুয়েন্ট যেটা আছে, এই অ্যাফ্লুয়েন্টের মিনিং আগে আমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে এই অ্যাফ্লুয়েন্টের মিনিং আমরা দেখে নিই। তাহলে এই অ্যাফ্লুয়েন্ট যেটা মানে হচ্ছে, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ওয়েলদি, ঠিক আছে, ওয়েলদি বা রিচ, তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে পুয়ার, ঠিক আছে। বাকি সমস্ত যে অপশানগুলো আছে সেগুলোর মিনিং এই অ্যাফ্লুয়েন্টের সিনোনিম দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি পুয়ার, অ্যান্টোনিয়াম পুয়ার। তারপরে 10 নম্বর প্রশ্ন।
10 নম্বর প্রশ্নতে দেওয়া আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। এই 10 নম্বর প্রশ্নতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। তাহলে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটু দেখে নেবো। এখানে বলা আছে ওয়ান হু ইজ ব্রেকার অফ ইমেজ অ্যান্ড ট্র্যাডিশন, যে এই ইমেজ অ্যান্ড ট্র্যাডিশনকে ব্রেক করে তাকে কি বলা হয়? 4টি অপশন দেওয়া আছে, হেডোনিস্ট, হেরেটিক, আইকনোক্লাস্ট অ্যান্ড হ্যান্ডপিক। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা কি হবে? সঠিক উত্তর হবে আইকনোক্লাস্ট, অপশান সি, ঠিক আছে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এক্ষেত্রে হেডোনিস্টটা কি? তাহলে হেডোনিস্টটা একটু বলে রাখি যে যে সেন্সুয়াল প্লেজারে বিলিভ করে, ঠিক আছে, যে অনলি ওয়ান হু বিলিভ দ্যাট সেন্সুয়াল প্লেজার ইজ দ্য চিফ গুড। তাহলে একটু জাস্ট ছোট্ট করে লিখে দিচ্ছে সেন্সুয়াল প্লেজার, ঠিক আছে, সেন্সুয়াল প্লেজার। হেরেটিক কি না, হেরেটিক যেটা আছে ওয়ান হু অ্যাক্টস অ্যাগেনস্ট রিলিজন, ঠিক আছে। হেরেটিক যেটা আছে ওয়ান হু অ্যাক্টস অ্যাগেনস্ট রিলিজন, ঠিক আছে, তাকে আমরা বলছি কি হেরেটিক, ঠিক আছে। হ্যান্ডপিক মানে কি? তাহলে হ্যান্ডপিক মানে হচ্ছে যে এ হাজব্যান্ড রুলড বাই হিজ ওয়াইফ, এ হাজব্যান্ড রুলড বাই হিজ ওয়াইফ, তাকে আমরা বলছি হ্যান্ডপিক। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা কি অপশান সি, ঠিক আছে। এরপর আসছে আবার আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এক্ষেত্রে বলেছে যে এ পারসন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু সলভ এ ডিসপিউট, মানে দুটি পার্টি বা দুজন ব্যক্তি দ্বারা যে দুজনের মধ্যে যে ঝগড়া হচ্ছে এবং প্রত্যেকের মধ্যে ধরেন যদি এ বি থাকে এবং দুজনের মধ্যে ঝামেলা হয়, তাহলে দুজন কর্তৃক যে একজনকে নিয়োগ করা হয় কিসের জন্য? তাদের প্রবলেম সলভ করার জন্য, তাকে কী বলা হয়? ঠিক আছে। তাহলে 4টি অপশন দেওয়া আছে, অ্যাগনস্টিক, অ্যালট্রুইস্ট, অ্যাপোস্টেট, আরবিট্রেটর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? প্রথমে আমরা উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর হয়ে যাবে আরবিট্রেটর, ঠিক আছে, যাকে আমরা বাংলায় বলি কি মধ্যস্থতাকারী, ঠিক আছে। ঠিক আছে, তাহলে একটু আমরা মিনিংগুলো দেখে নিই। তাহলে অ্যাগনস্টিক মানে কি? যে কি এক্সিস্টেন্স অফ গড, ধরেন আমি বলছি গড নিয়ে কনফিউজ থাকে, তাহলে হু ইজ নট শিওর অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ গড, তাকে আমরা বলি অ্যাগনস্টিক। অ্যালট্রুইস্ট মানে কি হবে? না এ লাভার অফ ম্যানকাইন্ড, এই লাভার অফ ম্যানকাইন্ডকে আমরা বলছি কি অ্যালট্রুইস্ট, ঠিক আছে। লাভার অফ ম্যানকাইন্ডকে আমরা বলছি অ্যালট্রুইস্ট। তাহলে অ্যাপোস্টেট কি হবে? অ্যাপোস্টেট আমরা যদি দেখি তো এ পারসন হু হ্যাজ চেঞ্জ হিজ ফেথ, লিখে দিচ্ছি একটু, এ পারসন হু হ্যাজ চেঞ্জড হিজ ফেথ, তাকে আমরা বলছি কি অ্যাপোস্টেট, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আরবিট্রেটর। 12 নম্বর প্রশ্নের মধ্যে আছে চেঞ্জ দ্য ন্যারেশন। 12 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কি চেঞ্জ দ্য ন্যারেশন। এক্ষেত্রে বলেছে কি দে সেড দ্যাট উই আর প্র্যাকটিসিং ফর দ্য নেক্সট ম্যাচ, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কী হবে? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, দে সেড দ্যাট দে ওয়ার প্র্যাকটিসিং ফর দ্য নেক্সট ম্যাচ, ঠিক আছে। তাহলে এটা দেখে নেবে তোমরা, অপশান সি হবে সঠিক উত্তর। আচ্ছা 13 নম্বর প্রশ্ন। এই 13 নম্বর প্রশ্ন বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ইডিয়ম অন ক্লাউড 9। তাহলে এই যে অন ক্লাউড 9 যেটা আছে এটার সঠিক উত্তর কী হবে? তাহলে প্রথমে আমরা দেখে নেবো একটু মিনিংগুলো দেখে নেবো, ঠিক আছে। তাহলে এই যে অন ক্লাউড 9 এটার মানেই হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি, ঠিক আছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডেড ড্রিমিং মানে জানা আছে, কনফিউজ মানে জানা আছে, অ্যাংরি মানে জানা আছে, কিন্তু অন ক্লাউড 9 যেটা মানে হচ্ছে এটা মনে হচ্ছে খুব বেশি খুশি হওয়া, এক্সট্রিমলি হ্যাপি, ঠিক আছে। সেই অবস্থাকে বোঝানো হয় অন ক্লাউড 9, মানে যেখানে এক্সট্রিম হ্যাপিনেস থাকে তাকে আমরা বলি একটা নির্দিষ্ট টার্ম দিয়ে পড়ে বলি, সেটা হচ্ছে অন ক্লাউড 9। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলা আছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট ইডিয়ম। এখানে বলা হচ্ছে ক্রাই ওভার দ্য স্প্লিট মিল্ক, ঠিক আছে। তাহলে এই ক্রাই ওভার দ্য স্প্লিট মিল্ক এটার কী হবে? তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তর কী হবে? এটার মানে হচ্ছে ওয়ারি অ্যাবাউট দ্য পাস্ট মিস্টেক, মানে পূর্বে অতীতে কোনো ভুলের জন্য যে চিন্তিত হওয়া, সেটাকে সেই অবস্থাকে বোঝা হয় কি ক্রাই ওভার দ্য স্প্লিট মিল্ক, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ক্রাই ওভার দ্য স্প্লিট মিল্ক সঠিক উত্তর হয়ে যাবে কি ওয়ারি অ্যাবাউট দ্য পাস্ট মিস্টেক, অতীতে কোনো ভুল যে কাজ করা তাকে নিয়ে যে অত্যন্ত চিন্তা করা, ঠিক আছে, সেটাকে বলা হয় ক্রাই ওভার দ্য স্প্লিট মিল্ক। এরপর আসছি 15 নম্বর, ঠিক আছে। এক্ষেত্রে বলা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। তাহলে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং কী হবে? তাহলে এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা কি অপশান এ, ঠিক আছে। একটু দেখে নেবে এটা
ইমানসিপেশন, ঠিক আছে। তাহলে এই ইমানসিপেশনের যদি একটু মিনিং দেখি সেটা হচ্ছে কি ফ্রিডম বা লিবারেশন, ফ্রিডম অর লিবারেশন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা টোটাল যে 15টা প্রশ্ন দেখে নিলাম, সেটা ইংলিশ পার্টের। এরপরে আসছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তাহলে এখানেও যে টোটাল কোশ্চেন থাকবে সেটা থাকবে কত, টোটাল 15টা প্রশ্ন থাকবে। দেখে নিই আমরা প্রথমে। তাহলে এক্ষেত্রে প্রথম যেটা দেওয়া আছে যে কোথায় 2026 সালে এশিয়ান ওয়েট লিফটিং যে চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে ভারত, ঠিক আছে। তাহলে এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে ভারত কোথায়, 4টে অপশন দেওয়া আছে। তাহলে এই 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা কি আহমেদাবাদ, ঠিক আছে, আহমেদাবাদ, ঠিক আছে। তাহলে অপশান বি, ঠিক আছে। এরপরে আসছে 2 নম্বর প্রশ্ন দিই, জাতীয় রেলওয়ে, এই যে বলছে জাতীয় রেলওয়ে নেটওয়ার্কের সাথে সংযুক্ত চতুর্থ উত্তর পূর্ব রাজধানীতে পরিণত হলো, ঠিক আছে। তাহলে 4টে অপশনে দেওয়া আছে আইজল, নিউ দিল্লি, গ্যাংটক, দিসপুর। সঠিক উত্তর হয়ে যাবে কি আইজল, ঠিক আছে, আইজল। তোমরা জানাবে আইজল কার ক্যাপিটাল, ঠিক আছে। তারপরে 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে 17তম নোমাডিক এলিফ্যান্ট দ্বিপাক্ষিক সেনা মহড়া পরিচালিত হচ্ছে কোন কোন মহাদেশের মধ্যে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ভারত মঙ্গোলিয়া। আচ্ছা, এটা কোন কোন দেশের মধ্যে হবে, ঠিক আছে, এটা মহাদেশের হবে না, কোন কোন দেশের মধ্যে হবে। 4 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় বংশোদ্ভূত সঙ্গীত শিল্পী হিসাবে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জিতলেন কে। তাহলে এই যে প্রথম ভারতীয় বংশোদ্ভূত সঙ্গীত শিল্পী হিসাবে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জিতলেন কে। তাহলে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজা কুমারী, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, রাজা কুমারী। তাহলে হয়ে যাবে কি রাজা কুমারী। 5 নম্বর বলা আছে যে কোন রাজ্যের বন ও বন্যপ্রাণী বিভাগের অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে 5টি যেটা অপশন দেওয়া আছে, এই 5টি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি অপশন ডি কর্ণাটকা, ঠিক আছে। এরপরে আসছে 6 নম্বর। এই 6 নম্বরে বলা আছে যে 31তমবার এভারেস্টের চূড়ায় আরোহণ করে রেকর্ড করেছেন কামিরিতা, তিনি কোন দেশের নাগরিক। তাহলে এই যে কামিরিতা যেটা আছে 31তমবার মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করে রেকর্ড করেছেন, তাহলে কামিরিতা কোন দেশের নাগরিক। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি নেপাল। তাহলে 6 নম্বর প্রশ্ন যেটা আছে, 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নেপাল, অপশন এ। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, এক্ষেত্রে 7 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। বলা আছে যে কোথায় পঞ্চশুল পালস নামে প্রথম কমিউনিটি রেডিও স্টেশন উদ্বোধন করলো ভারতীয় সেনাবাহিনী। তাহলে এটার নামটা মনে রাখবে পঞ্চশুল পালস, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা কি 7 নম্বর যেটা সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড, ঠিক আছে, অপশন সি। 8 নম্বর আসছে, এখানে বলা আছে যে কোন রাজ্যের নাগশঙ্কর মন্দিরটিকে কচ্ছপ সংরক্ষণের জন্য একটি মডেল হিসেবে মনোনীত করা হয়েছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, দেখে রাখবে, বিভিন্ন পরীক্ষা আসতেই পারে যে কোন রাজ্যের নাগশঙ্কর মন্দিরটিকে কচ্ছপ সংরক্ষণের জন্য একটি মডেল হিসেবে মনোনীত করা হয়েছে। তাহলে এটা যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা কি, সেটা আসবে আসাম, ঠিক আছে, আসাম। এরপর আসছে 9 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে কোথায় অ্যাডভান্স কোয়ান্টাম টেকনোলজি রিসার্চ সেন্টার চালু করলো ডিআরডিও। এটাও ইম্পর্টেন্ট আছে যে কোথায় অ্যাডভান্স কোয়ান্টাম টেকনোলজি রিসার্চ সেন্টার চালু করলো ডিআরডিও। তাহলে এটা হচ্ছে নিউ দিল্লি। তারপরে 10 নম্বর বলা আছে যে 2025 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়, ঠিক আছে। তাহলে 2025 সালে যে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো সেটি কোথায়। তাহলে এক্ষেত্রে যেটা 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি সাউথ কোরিয়া, অর্থাৎ দক্ষিণ কোরিয়া, ঠিক আছে, অপশান এ। 11 নম্বর, এক্ষেত্রে বলা আছে যে রেলওয়ে ট্র্যাক, ঠিক আছে। তাহলে এই যে রেলওয়ে ট্র্যাক যেটা আছে, এই রেলওয়ে ট্র্যাক 100% বৈদ্যুতিকরণ করা 24তম রাজ্য হলো, ঠিক আছে। 100% যে ইলেকট্রিফিকেশন যেটাকে বলছে করা 24তম রাজ্য হলো কোনটি। তাহলে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি গুজরাট। 12 নম্বর, এখানে বলা হচ্ছে যে কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিকোসর ড্যান। তাহলে নিকোসর ড্যান কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। তাহলে এই যে 12 নম্বর প্রশ্ন আছে, এই 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি রোমানিয়া, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে রোমানিয়া। 13 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে কোন তারিখটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করলো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। এটাও অনেকটা ইম্পর্টেন্ট আছে, দেখে রাখবে যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কোন তারিখটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করলো। তাহলে 13 নম্বর প্রশ্ন যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি 25 মে। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন আসছে, সম্প্রতি প্রয়াত
জিবি বাবু কোন ভাষার অভিনেতা ছিলেন? তাহলে সম্প্রতি প্রয়াত জিবি বাবু কোন ভাষার অভিনেতা ছিলেন? তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি তেলেগু, অপশান বি। ঠিক আছে, এরপর আসছে 15 নম্বর প্রশ্ন কী হবে? এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন কে? তাহলে এখানে বলা আছে যে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন কে? এটা অনেকটা ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা কী হবে? তাহলে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি গুলবীর সিং, অপশান সি। ঠিক আছে, তাহলে এখানেও 15টা যে কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা বেশি রয়েছে সেগুলোকে আলোচনা করা হলো। ঠিক আছে, তো এখানে আমরা শেষ করছি। তো তার আগে বলে রাখি যে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, তো এখানে শেষ করছি। জয় হিন্দ।